প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা। গত ক্লাসে আমরা তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য তাদের গাণিতিক সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই তড়িৎ বিভবের কিছু সমস্যা দেখব। এই সমীকরণগুলোর সাহায্যে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে। আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, গত ক্লাসে আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করেছিলাম, তড়িৎ বিভবের সূত্র দেখেছিলাম আর লব্ধি সংক্রান্ত কয়েকটা ম্যাথ দেখেছিলাম। আজকে তড়িৎ বিভব ও কৃতকাজ নিয়ে কয়েকটা লক্ষ্য সম্পর্ক করো, দেখব। এখানে একটা চার্জ দেখতে পাচ্ছি, Q1 কুলম্ব চার্জ। এটা সিস্টেমের চার্জ। এটার চারপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই চার্জের তড়িৎ ক্ষেত্র। আর এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা পয়েন্ট আমরা নিলাম, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। আমরা অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে যদি এ পয়েন্টে নিয়ে আসি তাহলে আমাদের যে কাজ করতে হবে, অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইনফিনিটি টু এ। অর্থাৎ অসীম থেকে যেহেতু এতে এনেছি, সো অসীম থেকে এতে আনতে কৃত কাজ, এটাকে এভাবে লিখলাম ডাব্লিউ ইনফিনিটি টু এ। এই কৃত কাজের পরিমাণটাকে আমরা কি বলি? আসলে এ বিন্দুর বিভব বলি না, কারণ বিভবের সংজ্ঞাই ছিল কোনো বিন্দুতে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে, কোনো চার্জকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এজেন্ট কর্তৃক, সেটাকে আমরা কি বলি? ওই বিন্দুটার বিভব বলি। তার মানে এই জিনিসটাই আসলে এই বিন্দুর বিভব রিপ্রেজেন্ট করছে, যেটাকে আমরা ভি এ দিয়ে প্রকাশ করতে পারি। আবার অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের বি বিন্দুতে আনতে আমাদের যে কাজ করতে হবে সেটাকে আমরা কি বলি? সেটাতে আমরা বলি ভি বি, রাইট? অসীম থেকে 1 কুলম্ব আধানকে বি বিন্দুতে আনতে কৃত কাজটা, এটা ডাব্লিউ ইনফিনিটি টু বি, এটাকে আমরা বলি ভি বি। আচ্ছা, তো আমরা কিন্তু তাহলে ভি এ আর ভি বি দেখলাম, কিন্তু যদি কেউ চায় অসীম থেকে সে চার্জটা আনবে না, বরং সে বি বিন্দু থেকে চার্জটাকে এ বিন্দুতে নেবে, মানে তড়িৎ ক্ষেত্রেরই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে চার্জটাকে সরাবে অসীম থেকে না এনে, তাহলেও তো তার কাজ করতে হবে। কত কাজ করতে হবে সেটা কিন্তু এই দুইটা বিয়োগ করার মাধ্যমে ইজিলি পাওয়া যায়। যদি আমরা বলি বি থেকে +1 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে কৃত কাজ, এটাকে যদি বলি ডাব্লিউ বি টু এ, তাহলে দেখো বি থেকে একটা চার্জকে এ বিন্দুতে আনতে যে কৃত কাজ সেটা ডাব্লিউ বি টু এ যদি হয়, তাহলে এটার ভ্যালুটা কি হবে? এটার ভ্যালুটা হবে ভি এ মাইনাস ভিবি। দ্যাট মিনস কেউ যদি অসীম থেকে চার্জটাকে এ বিন্দুতে আনতো, যে কাজ করতে হতো ওটা, বিয়োগ কেউ যদি অসীম থেকে চার্জটাকে বি বিন্দুতে আনতো, যে কাজ করতে হতো ওইটা, এই দুইটা কাজ পরস্পর বিয়োগ করলেই আমরা আসলে কী পেয়ে যাব? বি থেকে এতে নিতে কৃত কাজ। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমার নড়ানোর ক্ষেত্রে আদি বিন্দু কোনটা? বি বিন্দু। আর শেষ বিন্দু কোনটা? এ বিন্দু। আর কৃতকাজের সময় আমরা যখন কাজ বের করেছি তখন আসলে কি করেছি? শেষ বিন্দুর বিভবটার থেকে বিয়োগ আদি বিন্দুর বিভবটা দিয়েছি। তো খেয়াল রাখতে হবে কিন্তু বন্ধুরা, আমরা শেষ বিন্দুর বিভব বিয়োগ আদি বিন্দুর বিভব যদি করি, অ্যাকচুয়ালি আমরা যেটা বের করছি সেটা আসলে বোঝাবে যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে 1 কুলম্ব চার্জ সরাতে কৃতকাজের পরিমাণটাকে। তো এই জিনিসটা কিন্তু একটু খুবই ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা যদি 1 কুলম্ব চার্জকে না সরিয়ে আমরা ধরো সরালাম Q2 কুলম্ব চার্জকে, আমরা ধরো বি থেকে Q2 কুলম্ব চার্জকে এ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটাকে আমরা কিভাবে বলতে পারি? যেহেতু 1 কুলম্ব আনতে কৃত কাজ হচ্ছে ভি এ মাইনাস ভিবি, তো Q2 কুলম্ব চার্জকে আনতে কৃত কাজটা কত হবে? ভি এ মাইনাস ভিবি ইন্টু Q2। জাস্ট ঐকিক নিয়ম, 1 কুলম্বের জন্য কাজ এত, Q2 কুলম্বের জন্য কাজ এত। এইটাকেই কিন্তু আমরা সূত্র আকারে লিখতে পারি। একটা সূত্র আকারে কীরকম লিখতে পারি? আমরা যদি কোনো আই বিন্দু থেকে এফ বিন্দুতে Q2 কুলম্ব চার্জকে স্থানান্তর করি, তড়িৎ ক্ষেত্রেরই দুইটা বিন্দু, একটা আই বিন্দু ইনিশিয়াল পয়েন্ট, একটা এফ বিন্দু মানে ফাইনাল পয়েন্ট, তড়িৎ ক্ষেত্রেরই একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যদি Q2 কুলম্ব মানের কোনো চার্জকে স্থানান্তর করি, তাহলে আমাদের যে কৃত কাজটা করতে হবে সেই কাজের পরিমাণটা কত হবে? কাজের পরিমাণটা হবে শেষ বিন্দুর বিভব মানে এফ বিন্দুর বিভব বিয়োগ আদি বিন্দুর বিভব ইন্টু Q2। সো খেয়াল রাখতে হবে বিভব পার্থক্য ইন্টু স্থানান্তরিত আধানের মান। এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা কী পাবো? কৃত কাজের মানটা পেয়ে যাব। সো এই কনসেপ্টটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো চার্জকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরাতে কৃত কাজ কত সেটা বের করে ফেলতে পারি। এটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগবে, কারণ চলতড়িৎ শুরু হবে এই চ্যাপ্টারের পরে। চলতড়িতের মধ্যেও কিন্তু আমরা বিভব পার্থক্যটা নিয়ে বেশি ডিল করব বিভবের তুলনায়। সো ওই ক্ষেত্রে কিন্তু আমার এই কাজ কত, তড়িৎ চলক শক্তি কত, এগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। সো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে চলো আমরা একটা ম্যাথ করে আসি। এখানে কি দেখতে পাচ্ছ?
এখানে দেওয়া আছে বিভব আর কাজ সংক্রান্ত একটা ম্যাথ। এই ম্যাথটার সম্বন্ধে একটু বলে নিই। এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছিল। সো এই ম্যাথটা আমি চাবো যে তোমরা এই ম্যাথটা পজ করে একটু নিজেরা চিন্তা করে দেখবে, আগের পেজের সূত্রটা কাজে লাগিয়ে তোমরা ধরতে পারছো কিনা, নিজেরা বুঝতে পারছো কিনা। কারণ এখন থেকে কিন্তু আস্তে আস্তে এগুলো করা উচিত। কারণ তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ো বেশিরভাগই যারা এই ক্লাসটি দেখছো, আর যারা ফার্স্ট ইয়ারেও পড়ো তারা যখন এই ক্লাসটি দেখছো অনেকগুলো চ্যাপ্টার অলরেডি শেষ করে এসেছো আগে। সো এখন থেকে কিন্তু নিজেদেরও কিছু কিছু টুকটাক চেষ্টা করা উচিত ভাইয়া করে দেওয়ার আগে। তো 5 কুলম্ব আর 7 কুলম্ব দুইটা চার্জ আছে, যাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 মিটার। বলে দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার করতে চাইলে কত কাজ করতে হবে। সো আমি এই দুইটা চার্জের দূরত্ব কমিয়ে 5 মিটার করতে চাই। আমার কাছে এখন অনেক অপশন আছে। আমি 5 কুলম্বকে জায়গায় রেখে 7 কুলম্বকে কাছে নিয়ে আসতে পারি, আমি 7 কুলম্বকে জায়গায় রেখে 5 কুলম্বকে কাছে নিয়ে আসতে পারি, অথবা আমি দুইটাকেও একটু একটু করে সরাতে পারি। তবে বেটার হয় যে একজনকে স্থির রেখে আরেকজনকে সরানো, তাহলে আমাদের হিসাবটা করতে একটু সহজ হয়। সো আমরা 5 কুলম্বটাকে আমাদের আলোচনায় কী ধরছি, ধরে নিলাম স্থির। 7 কুলম্বটাকে আমরা সরিয়ে নিয়ে আসছি সি নামক একটা বিন্দুতে। সি বিন্দুটা কোথায় আছে? এ বিন্দু থেকে 5 মিটার দূরে আছে। তার মানে 5 কুলম্ব চার্জটা জায়গায় আছে। 7 কুলম্ব চার্জটাকে বি বিন্দু থেকে সি বিন্দুতে স্থানান্তর করা হলো। তাহলেই কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে? 10 মিটার থেকে কমে 5 মিটার হয়ে যাবে। তো এই ম্যাথটা এখন কিভাবে করা যায়? আমাদের তো ফর্মুলা যেটা দেখেছিলাম, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাতে আমরা 7 কুলম্ব চার্জটাকে সরাচ্ছি 5 কুলম্বের তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে, বি থেকে সিতে নিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিচ্ছি। তাহলে ফর্মুলা তো আমরা শিখেছি WI/F = VF - VI × Q2। এখন বুঝতে হবে কোনটা কে এখানে। প্রথমতই আমরা কাকে স্থির রেখেছি? 5 কুলম্বকে, তার মানে এটা আমার সিস্টেমের চার্জ। আর কাকে স্থানান্তর করেছি? 7 কুলম্বকে, তার মানে এটা আমার পরিবেশের চার্জ। দ্যাট মিনস এটা আমার Q2, এটা আমার Q1। তো Q2 এর ভ্যালুটা হচ্ছে 7, মানে সেটাকে নাড়ানো হয়েছে। VF আর VI, VF কোনটা হবে? শেষ বিন্দুর বিভব, দ্যাট মিনস সি বিন্দুর বিভব। VI কোনটা হবে? আদি বিন্দুর বিভব, দ্যাট মিনস বি বিন্দুর বিভব। সো আমি যদি লিখে ফেলি, আমার এখানে Q2 হচ্ছে 7 কুলম্ব, Q1 হচ্ছে 5 কুলম্ব। আমি ফর্মুলাটাকে যদি লিখি, VF এর জায়গায় লিখতে পারি কি VC, যেহেতু এটা আমার শেষ বিন্দু, আর VI এর জায়গায় কি লিখতে পারি VB, যেহেতু এটা আমার আদি বিন্দু। তো আমরা কৃত কাজের ফর্মুলা কিন্তু এভাবে লিখতে পারি WB/C = VC - VB × 7। আমার VC বের করতে হবে, VB বের করতে হবে, তাহলেই কিন্তু কৃত কাজটা চলে আসবে। সো VC আর VB এটা কার তড়িৎ ক্ষেত্রের বিভব? 5 কুলম্বের তড়িৎ ক্ষেত্রের বিভব। দ্যাট মিনস 5 কুলম্বের জন্য আমি বি বিন্দুর বিভব বের করব, 5 কুলম্বের জন্য আমি সি বিন্দুর বিভব বের করব। সো আমরা বিভবের ফর্মুলা জানি 1/4πε0Q/r। সো আমার 5 কুলম্বের জন্য কিন্তু বের করতে হবে, কারণ 5 কুলম্ব আমার এই ক্ষেত্রে সিস্টেমের চার্জ। সো 5 কুলম্বের জন্য বি বিন্দুর উপরে বিভব, 5 কুলম্ব থেকে বি বিন্দুটার দূরত্ব কত? 10 মিটার। সো 1/4πε0 5/10, মানে Q/rটা বসালাম। তাহলে এটা আমি হিসাব করলে আসে কত? 4.5 × 10⁹ ভোল্ট। আবার 5 কুলম্বের জন্য সি বিন্দুর উপরে বিভব, 5 কুলম্বের থেকে সি বিন্দুর দূরত্ব কত? 5 মিটার। সো 5 কুলম্বের জন্য সি বিন্দুর উপর বিভব VC = 1/4πε0 Q/r। এখানে কিউ কত? 5, আর আর কত? দূরত্বটা 5 মিটার। তো এটা আমার হিসাব করে আসছে 9 × 10⁹ ভোল্ট। তো 2টা ভোল্ট পেয়ে গেলাম। আমি যদি এগুলো নিয়ে এখানে বসিয়ে দিই, 7 দিয়ে গুণ দিই, তাহলেই কিন্তু আমার কৃতকাজটা চলে আসবে। সো আমি যদি এই ভ্যালুগুলো এখানে নিয়ে এসে বসিয়ে বিয়োগ করে 7 দিয়ে গুণ দিই, তাহলে আমার কত আসছে? 3.15 × 10⁻10 জুল। তার মানে এটাই কিন্তু আমার তাদের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার করতে চাইলে কত কাজ করতে হয় সেই অ্যামাউন্টটা। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু কঠিন কিছু না, খালি একটু চিন্তা করতে হয় আর কি। তো আমরা এখন একটা একক শিখব। আমরা মাত্র যে কনসেপ্টটা পড়েছি সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে একটা একক আমরা শিখব। সেটাকে একটু বলি ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট নামের এই এককটা শিখব, যেটাকে ইভি দিয়ে প্রকাশ করা হয়, শর্টকাটে স্মল ই ক্যাপিটাল ভি। এটা কাজ বা শক্তির একটা একক। অনেক ছোট ছোট কাজ, অনেক ছোট ছোট শক্তি, যেগুলো সাধারণত নিউক্লিয়ার শক্তি, ছোট ছোট মানে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রনের শক্তিগুলো চিন্তা করি, তো ছোট ছোট শক্তি মাপার জন্য সাধারণত এই ইলেকট্রন ভোল্ট এককটা ব্যবহার করা হয়। তো আমরা ইলেকট্রন ভোল্ট এককটা কি সেটা দেখার আগে একটু অ্যানিমেশন ওয়াইজ কয়েকটা জিনিস দেখে আসি। Q1 কুলম্ব একটা চার্জ আছে, এটা চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু আমি ধরে নিলাম, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। সো এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। ধরে নিলাম এ আর বি বিন্দু এমন দুইটা বিন্দু যে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। মানে এটার বিভব বিয়োগ এটার বিভব বা এটার বিভব বিয়োগ এটার বিভব করলে আমি পাবো 1 ভোল্ট। আমি এই বিন্দু থেকে একটা ইলেকট্রনকে ধরো বি বিন্দুতে নিয়ে আসতে চাই। সো ইলেকট্রনটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে আমার
একটা কাজ করতে হবে, যে পরিমাণের কাজ আমার করতে হচ্ছে সেই কাজটাকেই আমরা আসলে বলবো কি 1 ইলেকট্রন ভোল্ট সমান কাজ। আমরা কিন্তু জুলে এই কাজটা বের করতেই পারি, কারণ বিভব পার্থক্য যেটা, মানে ওই যে মনে আছে আগের ফর্মুলাতে WI/F ইকুয়াল টু VF মাইনাস VI ইন্টু Q2। সো এখানে VF মাইনাস VI এর ভ্যালুটা একবারে হিসাব করে দেওয়া হচ্ছে 1 ভোল্ট। আর Q2টা কত, স্থানান্তরিত আধানটাকে ইলেকট্রন, সো ইলেকট্রনের চার্জের মান কত, Q2 এর মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে তুমি কিন্তু VF মাইনাস VIও জানো, আবার Q2 জানো, হিসাব করলে কিন্তু তুমি জুলে জিনিসটা পেয়ে যাবে, রাইট? সো 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু একটা ইলেকট্রন, মানে এটা হচ্ছে একটা ইলেকট্রন আধান মানে Q2 টার্মটা, আর এটা হচ্ছে VF মাইনাস VI এর টার্মটা। সো আমার Q2 ইন্টু VF মাইনাস VI এটাকেই ভাষায় লিখেছি। সো ইলেকট্রনের আধানটাকে লিখেছি এখানে, আর 1 ভোল্ট যেটা এটা তো লিখলাম এখানে। সো এটা VF মাইনাস VI এর টার্মটা, এটা Q2 টার্মটা। তাহলে আমরা যদি গুণ করি, গুণ করলে দেখাই যাচ্ছে এখানে আসে কি, এটা কুলম্বে, একটা জুল পার কুলম্বে, কুলম কুলম কাটাকাটি, তাহলে জুলে চলে আসতেছে জিনিসটা। 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আসছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো আমরা কিন্তু জুল আর ইলেকট্রন ভোল্টের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা দেখতেই পাচ্ছ, অনেক ছোট একটা মান, 10⁻⁻19 জুল, অনেক ছোট একটা মান। বিশেষ করে এই মানটা আসলে কার সমান, এই মানটা কিন্তু ইলেকট্রনের আধানের মানেরই সমান, রাইট? এখন ডেফিনেশনটা দেখা যাক, ডেফিনেশনটা কীভাবে দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, হ্যাঁ এরকম কিছু, তবে একটি ইলেকট্রন মুক্তভাবে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গতিশীল হলে যে গতিশক্তি লাভ করে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বা সংক্ষেপে 1 EV বলে। ওরা ব্যাখ্যাটা দিয়েছে সংজ্ঞাতে, কিভাবে সংজ্ঞাতে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তোমার গতিশক্তি দিয়ে, মানে তুমি যে কাজটা করেছো এই কাজটা আসলে ইলেকট্রনের মধ্যে কী হিসেবে জমা হয়েছে বা কী হিসেবে জিনিসটা অ্যাক্টিভেট হয়েছে, সেটা হচ্ছে গতিশক্তি হিসেবে। সো একই কথা। আবার দ্বিতীয়ত যেটা দেওয়া আছে সেটা কি, একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে ইলেকট্রন সরাতে যে কাজ করতে হয়, আমরা ঠিক এই সংজ্ঞার আলোকেই কিন্তু অ্যানিমেশনটা করেছি। তো একই কথা এটাও বলা যায়, কারণ এখানে গতিশক্তি দিয়ে হিসাব আর এখানে কৃতকাজ দিয়ে হিসাব। এই কৃতকাজটাই কিন্তু গতিশক্তি একই রকম মান নিয়ে ক্যারি করবে, মান কিন্তু ভিন্ন হবে না। তো আমাদের কিন্তু ম্যাথগুলোতে কী কাজে লাগবে, প্রথমত এখান থেকে প্রশ্ন আসে, জ্ঞানে এই সংজ্ঞাগুলো জানতে চাবে, জ্ঞানে তোমাকে বলবে 1 ইলেকট্রন ভোল্ট কি, 1 ইলেকট্রন ভোল্ট বলতে কী বুঝো, এসব আসবে, তখন তোমরা সংজ্ঞা দিবে, এই ব্যাখ্যাগুলো দিবে। আর দ্বিতীয়ত তোমার ম্যাথগুলোতে কি আসবে, ম্যাথগুলোতে তোমার হয়তো দেওয়া থাকবে 10 জুলের জায়গায় এরকম করে 10 জুলের সমান ইলেকট্রোভোল্টটাকে দেওয়া থাকবে এত ইলেকট্রোভোল্ট। প্রশ্ন থাকবে এরকম যে 3 ইলেকট্রোভোল্ট, 6 ইলেকট্রোভোল্ট, 7 ইলেকট্রোভোল্ট। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাথগুলো করবো এসআই এককে মানে জুলে নিয়ে, সো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রোভোল্টটাকে অবশ্যই এই রাশিমালাটা দিয়ে গুণ করে, যত ইলেকট্রোভোল্টই দেওয়া থাকুক না কেন সেটাকে এই রাশিমালা দিয়ে গুণ করে জুলে নিয়ে নিব। দেন জুলে যদি আমি নিয়ে নিই, জুলে নিয়ে নিলে আমার কি হবে, জুলে নিয়ে নিলে আমি তারপরে ম্যাথ করতে পারবো। তো আরেকটা জিনিস একটু বলি, আরেকটা প্রচলিত একক আছে, এটা বেশি প্রচলিত বলতে গেলে, সেটা হচ্ছে কি 1 মেগা ইলেকট্রোভোল্ট। এটা বেশি ছোট হয়ে যায়, এটা হচ্ছে তুলনামূলক বড়, এই এককটাই বলতে গেলে সচরাচর বেশি ব্যবহার হয়। এটা আরও বেশি ব্যবহার তোমরা কোথায় পাবে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেখানে আমরা এই এককের প্রায় ব্যবহার দেখবো। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমাদের প্রশ্ন যদি এরকম 6 MeV 7 MeV থাকে তাহলে বুঝতে হবে এটা একটা কাজের একক দেওয়া আছে, আর ওই কাজের এককটাকে জুলে কনভার্ট করতে চাইলে কী করতে হবে, আমরা মেগা ইলেকট্রোভোল্ট মানে কি, মেগা মানে 10⁶ ইলেকট্রোভোল্ট, আবার ইলেকট্রোভোল্ট মানে কি 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে দেখো 10⁶ এর সাথে এই রাশিমালাটা যদি গুণ যায় তাহলে 10⁶ আর 10⁻⁹ মিলে কি হয় 10⁻13 জুল। সো আমরা এই যে এই টার্মটাও মনে রাখবো, 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান 1.6 × 10⁻13 জুল। অথবা কেউ এটা মনে রাখলেও চলে, এটা থেকে তারা এইভাবে করতে পারে। সাধারণত পারমাণবিক ও নিউক্লিয় পদার্থবিদ্যায় এই শক্তির এককগুলো বেশি ব্যবহৃত হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যাবত আমরা দেখলাম এই যে বিভবের যে রাশিমালা ছিল, সেই রাশিমালাকে ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তার কিছু এক্সাম্পল আমরা দেখেছি। এখন আমরা দেখব যে কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে আসে তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু যে সংজ্ঞা, সেখানে বলা আছে যে দুটি সমান কিন্তু বিপরীতধর্মী আধান অতি অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তোমরা দুটি আধান কিন্তু বিপরীতধর্মী, খুব অল্প দূরত্বে যদি অবস্থান হয় তখন এই দুটি আধানকে বলা হবে যা তড়িৎ দ্বিমেরু বলা হবে, তখন ওই দুটি আধানকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। তারপরে আসো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি চার্জ, কারণ আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করতে হলে দুইটা বিপরীতধর্মী চার্জ লাগে, তো এই দুইটা বিপরীতধর্মী
চার্জের মধ্য থেকে যে কোনো একটা চার্জ এবং এদের যে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলে। তো দ্বিমেরু ভ্রামককে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি ইকাল টু টোয়াইস এল কিউ এল। কিউ হলো যে কোনো একটি চার্জের পরিমাণ এবং এই টোয়াইস এল হলো এই দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরো একটি সংজ্ঞা যাব যে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? যে একটি নির্দিষ্ট দূরত্বে দুটি নির্দিষ্ট চার্জের মধ্যকার শূন্য মাধ্যমে বল এবং ডাইইলেকট্রিক মাধ্যমে বলের অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। অর্থাৎ দুইটা আধান নেব, নির্দিষ্ট মানের দুইটা আধান শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে থেকে একে অপরকে কি করবে? আকর্ষণ করবে বা আকর্ষণ বল প্রয়োগ করবে। আবার ওই দুইটা আধান ওই একই দূরত্বে যদি ডাইইলেকট্রিক মাধ্যমে কিংবা অন্য কোনো নির্দিষ্ট মাধ্যমে রেখি তখনও তারা একে অপর উপরে বল প্রয়োগ করবে। এই একটা হলো শূন্য মাধ্যমে বল, আর একটা হলো নির্দিষ্ট মাধ্যমে বা ডাইইলেকট্রিক মাধ্যমে বল। এই দুই বলের অনুপাতকে বলা হচ্ছে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, কে ইকাল টু এফ বাই এফ এম। এখানে এই এফ হলো শূন্য মাধ্যমে বল আর এফ এম হলো নির্দিষ্ট মাধ্যমে বল। কুলম্বের সূত্র থেকে এই এফ এর সমীকরণ শূন্য মাধ্যমের জন্য এসআই পদ্ধতিতে আমরা জানি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, আর নির্দিষ্ট মাধ্যমের জন্য 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। তো এগুলো গাণিতিকভাবে সমাধান করলে শেষ পর্যন্ত দাঁড়ায় যে কে সমান সমান এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন হলো নির্দিষ্ট মাধ্যমের ভেদনযোগ্যতা, এপসাইলন নট হলো যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে দুইটা আধান নেব নির্দিষ্ট দূরত্ব থেকে, শূন্য মাধ্যমে একে অপরের উপরে আকর্ষণ বল করবে, আবার ওই দুইটা আধান ওই একই দূরত্ব থেকে নির্দিষ্ট মাধ্যমে যে বল প্রয়োগ করবে, এই দুই বলের অনুপাতকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে? তারপরে আসো ধারকত্ব। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। আর তাহলে আমরা জানি যে পরিবাহীর মধ্যে যত আধান দেব তার বিভব তত বৃদ্ধি পাবে, যত আধান দেব তার বিভব তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আধান দিলে বিভবের পরিবর্তন হয়। এখন বিভব যদি 1 ভোল্ট পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিভবকে যদি একক পরিমাণ বাড়াইতে হয়, তাহলে যে পরিমাণ চার্জ দিতে হবে সেই পরিমাণ চার্জকেই বলা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব বলে। তো ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি যে এই ভি পরিমাণ বিভব পার্থক্য বাড়াইতে গেলে কিউ পরিমাণ চার্জের দিতে প্রয়োজন পড়বে, এবং অতএব একক ভোল্ট বিভব পার্থক্য বাড়াতে গেলে চার্জের প্রয়োজন পড়বে কিউ বাই ভি। সিম্পলি ঐকিক নিয়ম। সুতরাং সি ইকাল টু কিউ বাই ভি, এবং এর একক হলো ফ্যারাড। কার একক ফ্যারাড? ধারকত্বের একক হলো ফ্যারাড। তো 1 ফ্যারাড ইকাল টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এখানে ধারকত্বের সি এর সমীকরণ দেওয়া আছে চার্জ বাই বিভব। তাহলে চার্জের একক হলো কুলম্ব এবং বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। অতএব 1 ফ্যারাড ইকাল টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা হলো যে ফ্যারাড একটি বড় সংখ্যা বলে তার ব্যবহারিক একক হয় মাইক্রো ফ্যারাড। ধারকত্বের ব্যবহারিক একক হয় মাইক্রো ফ্যারাড। তো এরপরে আসো ধারক। যে ধারণ করে, কি ধারণ করে? তড়িৎকে শক্তি রূপে সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। তো দেখো এখন এই যে আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো, খুব সহজ একটা বৈদ্যুতিক যন্ত্রের কথা আমি বলি, যেমন আমাদের ফ্যান। এই যে আমার পেছনে দেখো একটা টেবিল ফ্যান ঘুরতেছে। তো এই যে ফ্যানটা যে ঘুরতেছে, অনেক সময় বলে যে ফ্যানটা খুব আস্তে ঘোরে কিংবা ঘোরে না। তখন আমরা কি করি? তখন আমরা মেকার আনাই, মেকার আনিয়ে তাদেরকে দেখাই, দেখাইলে ওরা বললে যে আপনার ফ্যানের ক্যাপাসিটর চলে গেছে। আবার তখন নতুন করে ক্যাপাসিটর লাগালে ফ্যানটা আবার ঘুরতে থাকে। তাহলে ক্যাপাসিটরের কাজ কি? আধানটাকে শক্তিরূপে সঞ্চয় করে রাখা। এখানে দেখো এই চিত্রগুলোতে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর দেখানো হয়েছে, 5-6টা ক্যাপাসিটর আছে। এগুলো এক এক সার্কিটে, এক এক বর্তনীতে এক এক রকমের ক্যাপাসিটরের প্রয়োজন পড়ে। তো এখন এখানে দেখো যে এই যে বৈদ্যুতিক সার্কিটগুলো, যে বৈদ্যুতিক সার্কিটগুলো যে আমরা এখানে একটু তোমাদেরকে যদি দেখাই, যে দেখো এখানে আমার হাতে একটা বৈদ্যুতিক সার্কিট আছে। এই বৈদ্যুতিক সার্কিটের মধ্যে দেখো যে একটা ক্যাপাসিটর আছে, ওই যে এখানে একটা ক্যাপাসিটর আছে। এই যে ক্যাপাসিটরটা, এই যে ক্যাপাসিটরটা, এটা হলো এই ক্যাপাসিটরটার মতো। অতএব এই বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে গেলে আমাদের ক্যাপাসিটর লাগে। আমরা যখন বৈদ্যুতিক সার্কিট অঙ্কন করব তখন এই ক্যাপাসিটরের প্রতীক হবে এইরকম, দুইটা সমান্তরাল পাত থাকবে, দুইটা সমান্তরাল পাত থাকবে, এবং কি হচ্ছে
যে এই দুইটা সমান্তরাল পাত দ্বারা ক্যাপাসিটরকে নির্দেশ করা হচ্ছে। আবার পোলারাইজড ক্যাপাসিটর অর্থাৎ প্রান্তগুলো যদি নির্দিষ্ট করে দেয়, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তারপরে আবার ক্যাপাসিটর আর এক রকম হয় ভেরিয়েবল ক্যাপাসিটর বা পরিবর্তনশীল ক্যাপাসিটর। যেমন আমরা ফ্যানের রেগুলেটর যত বাড়াইতে থাকি তখন তো কি হয়, ফ্যানটা আরো তত বেশি দ্রুত ঘোরে। তার মানে কি, ওই রেগুলেটর থেকে অধিক সংখ্যক চার্জ যায়, ফলে ফ্যানটা দ্রুত ঘোরে। এই হলো আমাদের ধারকের সংজ্ঞা। তো ধারকের এই যে একটা বর্তুনি এখানে দেখো, এই যে এখানে একটা বর্তুনি তৈরি করা হয়েছে। এই বর্তুনিটা তৈরি করতে অনেকগুলো ক্যাপাসিটরের কাজ লাগবে। যখন এখানে ধরো দুইটা ক্যাপাসিটর আছে, তো এই দুইটার ক্যাপাসিটরকে যেমনি ইচ্ছে এমনি সাজালেই কিন্তু আমার এই সার্কিটটা কাজ করবে না। এটাকে সাজাইতে হলে কি করতে হবে, একটা নিয়মের মাধ্যমে সাজাইতে হবে। এই নিয়মের মাধ্যমে সাজানোটাকে বলা হয় সমবায় বলা হয়। এই সমবায়টা দুই ধরনের হয়, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। প্রথমে দেখি আমরা যে শ্রেণী সমবায়। চিত্রে লক্ষ্য করো যে তিনটা ধারক এখানে দেওয়া আছে, C1, C2, C3। C1 এর দুইটা পাত আছে, একটা পাত ধনাত্মক আধান আর একটা পাত ঋণাত্মক আধান। এভাবে প্রত্যেকটার মধ্যে ধনাত্মক পাত আছে, ঋণাত্মক পাত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি এদেরকে সাজাইতে হয়, কি নিয়মে সাজাতে হবে? সাজাতে হবে যে এই প্রথম ধারকের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় ধারকের ধনাত্মক প্রান্ত, তেমনি ভাবে দ্বিতীয় ধারকের ঋণাত্মক প্রান্তের সাথে প্রথম ধারকের ধনাত্মক প্রান্ত সাজিয়ে প্রথম ধারকের ধনাত্মক প্রান্তের সাথে এবং সর্বশেষ ধারকের ঋণাত্মক প্রান্তের সাথে একটা বহিস্থ তড়িৎচালক শক্তির উৎস যদি সংযোগ করে দেওয়া হয়, তাহলে এই ধরনের সমবায়কে বলা হবে তুল্য মানে শ্রেণী সমবায়। এখন এই তিনটা ধারককে শ্রেণী সমবায়ে সাজানোর পরে যে রেজাল্টেন্ট ধারকত্ব হবে, যে তুল্য ধারকত্ব হবে, যে লব্ধি ধারকত্ব হবে, সেই লব্ধি ধারকত্ব সমান হবে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা হবে যে তিনটা ধারক, এই তিনটা ধারকের তুল্য ধারকত্ব। এখানে মনে রাখা প্রয়োজন যে তুল্য ধারকত্ব যদি শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মান কমে, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মান কমে। এবার আসো ধারকের সমান্তরাল সমবায়। এখানে চিত্রে লক্ষ্য করো তিনটা ধারক আছে, C1, C2, C3। এদের পজিটিভ প্রান্তগুলোকে একটা সাধারণ বিন্দু এ তে এবং নেগেটিভ প্রান্তগুলোকে আরেকটা সাধারণ বিন্দু বি তে সংযোগ করে এ এবং বি এর মধ্যে একটা তড়িৎচালক শক্তি 12 ভোল্টের একটা তড়িৎচালক শক্তির উৎস এখানে সংযোগ করে দেওয়া আছে। তো এইভাবে যে সাজানো, এই সাজানোটাকে বলা হয় সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ে সাজালে এই তিনটা ধারকের মিলিত যে ফল, সেটা হলো যা তুল্য ধারকত্ব। সেই তুল্য ধারকত্ব সিপি সমান সমান হবে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এই সমান্তরাল সমবায়ে ধারকগুলোকে যদি সাজাই, তাহলে সেই তুল্য ধারকত্বের মান বৃদ্ধি পায়। এখন এখানে যে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটা একটু লক্ষ্য করো। প্রথম ধারকত্বের মান হলো 0.1 মাইক্রোফ্যারাড, দ্বিতীয় ধারকত্বের মান হলো 0.2 মাইক্রোফ্যারাড, তৃতীয় ধারকত্বের মান হলো 0.3 মাইক্রোফ্যারাড। তাহলে এদেরকে যদি আমরা তুল্য ধারকত্ব বের করতে চাই, তাহলে তার মান দাঁড়াবে কত? 0.6 মাইক্রোফ্যারাড। তো এই যে আমাদের আমরা আজকে দেখলাম ধারকের সমবায় দেখলাম, তো এবং বিভব পার্থক্যের সাহায্যে কাজ কিভাবে হয় এবং কিভাবে একটা চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে কাজের পরিমাণ পাওয়া যায়, সেটা আজকে ক্লাসে আমরা দেখলাম। আশা করি তোমাদের কাজে আসবে, ভালো লেগেছে। যদি বুঝতে সমস্যা হয়, বইয়ের সহযোগিতা নেবে। বিশেষ করে যারা এখন প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা দাওনি, তারাও এই ক্লাসগুলো দেখতে পারো। যারা বিগত ক্লাসগুলো করনি, তাদের জন্য আমার উপদেশ হলো যে আমার এই চান্দিনা মহিলা ইউনিভার্সিটি কলেজ পেজে এর আগে যে ক্লাসগুলো দেওয়া আছে, সেই ক্লাসগুলো সেখান থেকে দেখে নিলে আমার মনে হয় তোমাদের কাজে আসবে। তো আজকে আর কথা বেশি না বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আগামী 6 আগস্ট পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। অতএব আমাদেরকে এই যতদিন পর্যন্ত আমরা আমাদের স্বাভাবিক কর্মজীবনে স্বাভাবিক কাজকর্মে ফিরে না যাব, ততদিন পর্যন্ত আমাদেরকে এই অনলাইনের মধ্যেই ক্লাসগুলো করতে হবে। যারা এখনো করনি,
বা দেখোনি ক্লাসগুলো, তাদেরকে বলবো চান্দিনা মহিলা ইউনিভার্সিটি কলেজ নামক যে পেজ আছে ফেসবুকে, সেই পেজে গেলে তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুন্দর থেকো। খুদা হাফেজ।